আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের জয়দীপ স্কুলস ইউটিউব চ্যানেল। তো আজ আলোচনা করবো সপ্তম শ্রেণী অতীত ঐতিহ্য এই বইয়ের তৃতীয় অধ্যায়। তো তৃতীয় অধ্যায়ের প্রশ্নোত্তর নিয়ে বইয়ের প্রশ্নোত্তর নিয়ে আজ আলোচনা করব। তো দেখো একের দাগে দেখো অনুশীলনী তৃতীয় অধ্যায়ের নিচের নামগুলোর মধ্যে কোনটি বাক্যগুলোর সঙ্গে মিলছে না তার তলায় দাগ দাও। তো আমি অলরেডি করে দিয়েছি, তোমরা দেখে দেখে করে নেবে। নাড়ু, চোল, উর, নগরম। তো এর উত্তর হবে চোল। ক্ষয়দা, উদন্তপুরী, বিক্রমশীল, নালন্দা, জগদ্দল, লগ্নতি এগুলো সব মহাবিহার ছিল। লগ্নতি একটা শহর ছিল, তাই লগ্নতির তলায় দাগ, ঠিক আছে। আর জয়দেব, ধীমান, পিতপাল, সন্ধ্যাকানন্দী, চক্রপাণি দত্ত, এর মধ্যে জয়দেবের তলায় দাগ হবে, কারণ জয়দেবটা পুরোটাই আলাদা। ধীমান, পিতপাল এসব শিল্পী, ঠিক আছে। সন্ধ্যাকানন্দী একজন লেখিকা, আর চক্রপাণি দত্ত ইনি একজন চিকিৎসা বিজ্ঞানী। তো সেই জন্য জয়দেবের তলায় দাগ হবে। ইনি লক্ষণ সেনের সহকবি ছিলেন জয়দেব, ঠিক আছে। ঘরে তার লুইপাত, অশ্বঘোষ, সরপাত, কর্ণপাত, বাদ বাকি সব চর্যাপদ। আর অশ্বঘোষ একজন ব্যক্তি, তিনি বুদ্ধ চরিত লিখেছিলেন, তাই অশ্বঘোষের তলায় দাগ হবে। ওকে, আচ্ছা। তো এবার চলে যাব দ্বিতীয় দাগের প্রশ্ন উত্তরে। তো দেখো, নিম্নলিখিত বিষয় বিবৃতিগুলোর সঙ্গে তার নিচের কোন ব্যাখ্যাটি তোমার সবচেয়ে মানানসই বলে মনে হয়? তা দুয়ের ক বিবৃতি, বাংলা অর্থনীতি পাল সেন যুগে কৃষি নির্ভর হয়ে পড়েছিল। এর উত্তরটা হবে ব্যাখ্যা টু, পাল সেন যুগে ভারতের পশ্চিম দিকের আরব সাগর আর আরব বণিকদের দাপট বেড়ে গিয়েছিল, তাই। বাংলার অর্থনীতি পাল সেন যুগের কৃষি নির্ভর হয়ে পড়েছিল কারণ কি? পাল সেন যুগে ভারতের পশ্চিম দিকের সাগরে আরব বণিকদের দাপট বেড়ে গিয়েছিল, তাই। ঠিক আছে, এটাই কিন্তু সঠিক উত্তর। তো এবার চলে যাব ব্যাখ্যা, অর্থাৎ খ, দক্ষিণ ভারতের মন্দির ঘিরে লোকালয়ে বসবাস তৈরি হয়েছিল। উত্তর হবে এক, রাজা অভিজাতরা মন্দিরকে নিষ্কর জমি দান করতেন, তাই। ঠিক আছে, এবার চলে যাব বিবৃতি, অর্থাৎ গয়ের দাগ, সেন যুগে বৌদ্ধ ধর্মের প্রচার ও প্রসার কমে গিয়েছিল কারণ কি? উত্তর হবে ব্যাখ্যা টু, সেন রাজারা ব্রাহ্মণ ধর্মকেই প্রাধান্য দিতেন, তাই। এবার চলে যাব আমরা তিনের দাগের প্রশ্ন উত্তর। এক, ক, খ, গ, ঘ। আমরা অনুশীলনের প্রশ্ন উত্তর সবটাই আজকে কভার করব একটাই ভিডিওতে। তো দেখো প্রশ্ন আছে, দেখো, দক্ষিণ ভারতে খ্রিস্ট নবম থেকে একাদশ শতকের মধ্যে বাণিজ্যের উন্নতি কেন ঘটেছিল? উত্তর হচ্ছে এই, দক্ষিণ ভারতে খ্রিস্ট নবম থেকে একাদশ শতকের মধ্যে বাণিজ্যিক উন্নতি ঘটেছে। বিভিন্ন লেখ থেকে জানা যায় বাণিজ্যের উন্নতির জন্য সেই সময় নানা ধরনের লোকেরা অংশগ্রহণ করত, যেমন এক, শেট্টি বণিকরা পণ্য সাজিয়ে যাতায়াত করতেন। দুই, বিভিন্ন বণিক সংগঠন বা সময় বিভিন্ন মন্দিরকে জমিদান করতেন। তিন, চোল্লা যারা ব্যবসা বাণিজ্যের প্রসারে উৎসাহ ও সাহায্য প্রদান করতেন। তাদের জন্যই দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে ভারতীয় বণিকদের প্রভাব আস্তে আস্তে বৃদ্ধি পেয়েছিল। দ্বিতীয় প্রশ্ন দেখে নেব, পাল ও সেন যুগে বাংলায় কী কী ফসল উৎপন্ন হতো? সেই ফসলগুলির মধ্যে কোন কোনটি এখনও চাষ করা হয়? খুবই সহজ প্রশ্ন, উত্তর দেখে নাও। পাল ও সেন যুগে প্রধান ফসল হচ্ছে ধান, শস্যে, নানা রকম ফল, যেমন আম, কাঁঠাল, কলা, ডালিম, খেজুর, নারকেল ইত্যাদি। এছাড়া কার্পাস বা তুলো, পান, সুপারি, এলাচ, মহুয়া ইত্যাদি প্রচুর পরিমাণে উৎপন্ন হতো। পাল ও সেন যুগে উৎপন্ন ফসলগুলির মধ্যে ধান ও শস্যে আমরা আজও চাষ করি। এছাড়া আম, কাঁঠাল, কলা, ডালিম, খেজুর প্রভৃতি এখনও আমরা চাষ করি। তবে এখন ডাল শস্যের চাষ আমরা করলেও কিন্তু পাল সেন যুগে পাওয়া যেত না। ঠিক আছে, তো এবার চলে যাব তৃতীয় প্রশ্নই, রাজা লক্ষণ সেনের রাজসভা সাহিত্যের চেয়ে পরিচয় দাও। তো দেখো উত্তর দেখে নাও। সেনারাজা লক্ষণ সেন ছিলেন একজন সুকবি ও সাহিত্য অনুরাগী। তার রাজসভা অলঙ্কৃত করেছেন জয়দেব, গোবর্ধন ও মমতাধর, শরণ, ধৈর্য নামক কবি ও গুণীজনেরা, অর্থাৎ এদেরকে পঞ্চরত্ন বলা হয়। এই পাঁচজন কবি একত্রে পঞ্চরত্ন নামে পরিচিত ছিলেন। লক্ষণ সেনের সহকবিদের মধ্যে শ্রেষ্ঠ ছিলেন কবি জয়দেব। তার রচিত গীতগোবিন্দ কাব্যের বিষয় ছিল রাধাকৃষ্ণের প্রেমলীলা। আর এক কবি ধৈ লিখেছেন প্রবন্ধ কাব্য। মমতাধরের ভদ্রচূড় চরিত ছিল একটি অন্যতম গ্রন্থ। এছাড়া লক্ষণ সেনের মন্ত্রী হলায়ত বৈদিক নিয়ম বিষয়ে রচনা করেছিলেন ব্রাহ্মণ সর্বস্ব, মীমাংসা সর্বস্ব নামে দুটি গ্রন্থ। ঠিক আছে, এবার চলে যাব তিনের দাগের 4 নম্বর প্রশ্ন, পাল শাসনের তুলনায় সেন শাসন কেন বাংলায় কম দিন স্থায়ী হয়েছিল? তো দেখো, পাল শাসন তুলনায় সেন শাসন কম দিন স্থায়ী কারণ বা কালের অমোঘ নিয়মে কোনো কিছু স্থায়ী হয় না, সব কিছুই অস্থায়ী।
বাংলার পাল শাসন যেমন চিরস্থায়ী হতে পারেনি, তেমনি সেন শাসনও কম দিন স্থায়ী হয়েছিল। এর পিছনে অনেকগুলো কারণ ছিল। স্থায়িত্ব লাভ: বাংলা সমাজে পাল রাজাদের আধিপত্য ছিল 400 বছরের বেশি, অন্যদিকে সেন রাজাদের 100 বছরের বেশি কিছু সময় স্থায়ী হয়েছিল। 2. জনসমর্থন: গোপাল বাংলার প্রভাবশালী ব্যক্তিদের সমর্থনে নির্বাচিত রাজা ছিলেন। এই বংশের রাজাদের পিছনে জনসমর্থন ছিল। অন্যদিকে সেন রাজা বিজয় সেন ছিলেন সেন বংশের প্রথম স্বাধীন রাজা, তিনি কোনো জনসমর্থন নিয়ে ক্ষমতায় আসেননি। 4. গ্রহণযোগ্যতা: বাংলার সমাজে পাল শাসকরা যেভাবে নিজেদের শাসনকে গ্রহণযোগ্য করে তুলতে পেরেছিলেন, সেন শাসকরা তা পারেননি, তাই অতি অল্প সময়ে সেন বংশের অবসান ঘটেছিল। 4. সাহিত্য সংস্কৃতি বর্ণনা: শিক্ষা দীক্ষা, সাহিত্য সংস্কৃতি, ধর্ম, শিল্পকলা প্রভৃতি প্রতিটি দিক থেকে পাল শাসন সেন শাসন অপেক্ষা অনেক এগিয়ে ছিল। এবার দেখো 4 দাগের প্রশ্ন, 100-120 শব্দের মধ্যে লিখতে বলেছে। ভারতের সামন্ত ব্যবস্থা ছবি আঁকতে গেলে কেন তা একখান ত্রিভুজের মধ্যে দেখায়? এই ব্যবস্থা সামন্তরা কীভাবে জীবিকা নির্বাহ করতো? দেখো ত্রিভুজ হবার কারণ কি? সামন্ত ব্যবস্থা। উত্তর কয়েক দাগ। সামন্ত ব্যবস্থা মানুষের জীবনযাপন পদ্ধতি ছিল জমির উপর নির্ভরশীল। ভারতের সমাজ ও অর্থনীতির স্তরভেদ লক্ষ্য করা গিয়েছিল। আসলে সামন্ত ব্যবস্থা তার আদর্শ ছিল খুব সরল। শীর্ষস্তরের সামন্তের সাথে নিম্নস্তরের সামন্ত কিংবা ব্যক্তিত্বের আনুগত্য জানতো। এর পরিবর্তে নিম্নস্তরের সামন্ত ব্যক্তি জমি অধিকার ও ক্ষমতা লাভ করতো। এইভাবে সামন্ত ব্যবস্থায় রাজা যার অধীনে রাজ্যের সমস্ত জমি থেকে নিম্নস্তর পর্যন্ত সামন্ত বা ব্যক্তি পরস্পর আনুগত্য বাঁধনে আবদ্ধ থাকতো। রাজা ছিলেন সামন্ত ব্যবস্থার প্রধান, তার নিচে থাকতো মহাসামন্ত, মাঝের সামন্ত, ছোট সামন্ত এবং শেষ জমিতে শ্রমদানকারী জনগণ বা ভূমিদাস। এই জন্য সামন্ত ব্যবস্থা স্তরে স্তরে ভাগ হয়, ত্রিভুজের মতো দেখায়। এবার সামন্তদের জীবন নির্বাহ। সামন্ত ব্যবস্থা রাজা ছিলেন সর্বোচ্চ প্রভু। এরপর মহাসামন্ত, মাঝের সামন্ত, ছোট সামন্তরা ছিলেন। এরা কেউ জমিতে পরিশ্রম করে ফসল উৎপাদন করতো না, ভূমিদার বা কৃষক শ্রম দিয়ে ফসল উৎপাদন করত। সামন্ত শ্রেণী অন্য শ্রমে উৎপন্ন দ্রব্য রাজস্ব থেকে নিজেদের জীবিকা চালাতো। এবার চলে যাব পরের প্রশ্ন। তো পরের প্রশ্ন দেখো, পাল ও সেন যুগে বাংলা বাণিজ্য কৃষির মধ্যে তুলনা করো। তো বিষয়বস্তুটা হচ্ছে এই: কৃষির মালিক ছিলেন রাজা, আর বাণিজ্যের প্রাচীন নগরগুলি ছিল উল্লেখযোগ্য বাণিজ্য কেন্দ্র তাম্রলিপ্ত, শ্রীপুর, সপ্তগ্রাম ইত্যাদি। আর কৃষির মধ্যে ফসলগুলি তোমরা সবই পড়েছো, তুলা, ফল, কাঁঠাল, আম, জাম যা আছে এগুলো লিখে দেবে। 2 নম্বর, রাজারা উৎপন্ন ফসলের 1/6 কৃষকদের কাছ থেকে কর হিসেবে আদায় করতেন, আর বাণিজ্য বণিকরা তাদের ব্যবসার জন্য রাজাকে কর দিত। 3, সমাজে কৃষকদের অবহেলা করা হতো না, কৃষিতে বাণিজ্যে বৈদেশিক বাণিজ্যের বণিকদের রাজা উৎসাহ দিতেন। 4, বাংলার অর্থনীতি মূলত কৃষি নির্ভর হয়ে পড়েছিল, আর বাণিজ্য আর বণিকদের দাপটের ফলে বাংলার বণিকরা পিছু উঠেছিল। এবার পরের প্রশ্ন, পাল আমলের বাংলা শিল্প স্থাপত্যে কী পরিচয় পাওয়া যায়? তাই লেখো। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, তো আমরা দেখে নেব পাল যুগে কী কী শিল্প উন্নত করেছিল। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। পাল আমলে কৃষি ছাড়া অর্থনীতির অন্যতম অঙ্গ ছিল শিল্প। শিল্পদের মধ্যে কার্পাস বস্ত্র ছিল প্রধান। বাংলার সূক্ষ্ম সুতির কাপড় দেশ বিদেশে খ্যাতি লাভ করেছিলেন। এই সময়ের হস্তশিল্পের মধ্যে কাঠ ও ধাতুর তৈরি দৈনন্দিন ব্যবহার জিনিস, গয়নার কথা জানা যায়। সে যুগে কাষ্ঠশিল্পের সমাজে বিশেষ গুরুত্ব পেতেন। তারা ঘরবাড়ি, মন্দির, পালকি, গরুর গাড়ি, নৌকা ইত্যাদি তৈরিতে ব্যাপকভাবে কাঠ ব্যবহার করতেন। পাল যুগের শিল্পীরা নিজেদের পেশা ও নিরাপত্তা রক্ষার জন্য সংঘবদ্ধ বিভিন্ন নিগম বা সমবায় গোষ্ঠী গড়ে তোলেন। পাল আমলের স্থাপত্য দেখে নেব আমরা। পাল আমলের স্থাপত্যের মধ্যে ছিল স্তূপ, বিহার ও মন্দির। স্তূপগুলো দেখতে ছিল শিখরের মতো। স্তূপ নির্মাণে কোনো মৌলিক চিন্তাভাবনার বিকাশ দেখা যায়নি। সেই যুগের কয়েকটি স্তূপের মধ্যে বর্তমান বাংলাদেশের ঢাকা জেলার আশরাফপুর গ্রাম, রাজশাহী পাহাড়পুর, চট্টগ্রামে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার ভরতপুর গ্রামে বৌদ্ধস্তূপ উল্লেখযোগ্য। এগুলি প্রথমে দেখতে ছিল গোলাকার, পরে অনেকটা মোচার খোলার মতো শঙ্কু আকৃতি হয়ে পড়ে। তবে প্রকৃতির কোপে ও মানুষের রসে পাল আমলের স্থাপত্যগুলো আর কিছুই অবশিষ্ট নেই। বিহার, পাল আমলের বিহারগুলি ছিল মূলত বৌদ্ধ ব্যক্তিদের বাসস্থান এবং বৌদ্ধ জ্ঞানচর্চার পীঠস্থান। সেগুলো উল্লেখযোগ্য বিহার ছিল পাহাড়পুর সোমপুরি বিহার। মন্দির, পাল আমলের মন্দির নির্মাণের স্থানে পোড়ামাটির ইট ও কাঁথার গাঁথনি ব্যবহার করা হয়। সেগুলো উল্লেখযোগ্য মন্দির ছিল পাহাড়পুরের সোমপুরি বিহার মন্দির। এবার পরের প্রশ্ন, পাল ও সেন যুগের ধর্মচর্চার পরিচয় দাও। ধর্মের পরিচয় দাও। তো পাল ও সেন ধর্মের পরিচয় দাও, এই জিনিসটা আমি আর পড়ছি না, শুধু পয়েন্টগুলো পড়ছি, তোমরা দেখে দেখে লিখে নেবে। শ্রেণী বিভক্ত সমাজ, সামাজিক প্রথা, নারীর মর্যাদা, খাওয়া দাওয়া, পোশাক, ঠিক আছে। আর আমোদ প্রমোদ, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এটাও। পাল ও সেন যুগের ধর্ম কী কী ছিল এটা ভালো করে করে নেবে, ঠিক আছে। এবার একটা অধ্যায়, একটা চ্যাপ্টার, একটা ভিডিওর মধ্যে শেষ করতে গেলে অনেকটা টাইম চলে যায়, যেহেতু এবার কল্পনা করে লেখো 100-150-টির মধ্যে শব্দের মধ্যে, যেহেতু অনুশীলনটা পুরোটাই কভার করছে এই ভিডিওর মধ্যে। কয়দায় যদি তুমি খ্রিস্ট দশম থেকে বাংলা একজন কৃষক হও, তাহলে তোমার সারাদিন কেমনভাবে কাটবে তা লেখো। মনে করো তুমি বিক্রমশীল মহাবীর একজন ছাত্র, তোমার শিক্ষক দীপঙ্কর শ্রীকান্ত তিব্বতে চলে গেছেন,
তার সঙ্গে তুমি কী কথা বলবে, তিনি বা তোমাকে কী বলবেন, এই নিয়ে একটি কাল্পনিক কথোপকথন লেখো। তো এই বিষয়টা প্রশ্নগুলো আমি তুলে ধরছি। কয়ে 5 দাগের ক, অর্থাৎ বড় প্রশ্ন কল্পনা করে লেখো। প্রথম প্রশ্ন উত্তরটা দেখো নাও। এটাই আমি 11 মিনিটের মধ্যে টোটাল ভিডিওটা শেষ করে দেবো, যেহেতু ভিডিও লেন্থে হয়ে যাচ্ছে। তো এখানটা তোমরা লিখে নেবে, ঠিক আছে? তবে এটা দেখে নেবে, দেখানোর পরে লিখে নেবে। একবার করে পড়লেই তো বুঝতে পারবে কল্পনা করে লিখতে বলেছে, যেহেতু এখানে তোমার নিজের ভাষা প্রয়োগ করতে পারো। এই বইতে যা আছে তা লিখতে পারার কোনো মানে নেই। এবার দেখে নাও দ্বিতীয় প্রশ্ন। মনে করো তুমি বিক্রমশীল মহাবীর একজন ছাত্র, তোমার শিক্ষক দীপঙ্কর জ্ঞান তিব্বতে চলে যাচ্ছেন, তার সঙ্গে তুমি কী কথা বলবে, ঠিক আছে? তিনি বা তোমাকে কী পরামর্শ দেবেন বা কী বলবেন, এই যে উত্তরটা, ঠিক আছে? তো দেখো আমি অতীশ এইভাবে লেখা আছে নিজের ভাষায়, তোমরা একটু বুঝে নিয়ে নিজের ভাষায় এটা লিখে দেবে, কেমন? ঠিক আছে, সকলে ভালো থেকো, সুস্থ থেকো। যারা চ্যানেলটি নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধুদের মধ্যে শেয়ার করো।